ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি ডাব্লিউপি লেডি কনস্টেবল মেনের 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় ইংরেজির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আজ আমরা ফুল এক্সপ্লেনেশনের সাথে আলোচনা করব। তার আগে একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা এখনো পর্যন্ত স্বপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আপকামিং সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, চল শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা এসেছিল এখানে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ফার্স্ট যে কোশ্চেনটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই কোশ্চেনটা একটা আর্টিকেল থেকে এসেছে। ঠিক আছে, আর্টিকেল থেকে এসেছে। কোশ্চেনটিতে বলা হয়েছে দিস বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারসি। এখানে অপশনগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে অপশন এ তে রয়েছে এ, অপশন বি তে রয়েছে 1, অপশন সি তে রয়েছে এন, অপশন ডি তে রয়েছে দা। এখানে এই কোশ্চেনটা একটা আর্টিকেল থেকে এসেছে। সবাই উত্তর করার চেষ্টা করো, সবাই কমেন্টে উত্তরগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, যারা পারবে। দেখো এটার উত্তরটা কি হবে। এটার উত্তরটা আমরা করতে পারি অপশন ডি দা। এটার উত্তর হবে অপশন ডি দা। কারণ দেখো এখানে বোয়িং 747 একটা এরোপ্লেনের নাম হচ্ছে, এটা একটা এরোপ্লেনের নাম হচ্ছে। ঠিক আছে, যেটা লঞ্চড হয়েছে দমদম এয়ারস্ট্রিপে। ঠিক আছে, দেখো আমরা দেখে নেবো অ্যানসারটা। দেখো ঠিকই বললাম, বোয়িং 747 একটি এরোপ্লেনের নাম, তাই এখানে দা হয়েছে। একটা জিনিস মনে রাখবে, দা কখন বসে, এ কখন বসে, এন কখন বসে। ঠিক আছে, তোমরা সবাই ছোটবেলাতেই পড়েছো, কোনো যানবাহন বা ভেহিকেল এর নাম যদি বোঝায়, কোনো যদি বড় জাহাজের নাম যেমন টাইটানিক, কোনো পর্বতের নাম, কোনো জায়গার নাম, ঠিক আছে, কোনো যদি নির্দিষ্ট কোনো একটা যদি নাম বোঝায় তার আগে আমরা আর্টিকেল দা ইউজ করব। তার আগে আমরা আর্টিকেল কি ইউজ করব? তার আগে আমরা আর্টিকেল দাটা ইউজ করব। তার জন্য এখানে কি হয়েছে? এখানে দা হয়েছে। ঠিক আছে, চল তারপরে কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই কোশ্চেনটা দিয়েছে। দেখো কি বলেছে, আই রেস্ট ইওর প্রমিস। কি বলেছে? আই রেস্ট ইওর প্রমিস। মনে রাখবে এখানে অপশন এ তে রয়েছে কি? অপশন এ তে রয়েছে টু, অপশন বি তে রয়েছে অন, অপশন সি তে রয়েছে উইথ, অপশন ডি তে রয়েছে আপন। তাহলে কোন উত্তরটা এখানে হবে? এখানে কোন উত্তরটা হবে? ঝটপট উত্তর দাও। দেখো এখানে সবাই যে ভুলটা করে এখানে অন করে দেয়। ঠিক আছে, সবাই যে ভুলটা করে এখানে অন করে দেয়, রেস্ট অন, আই রেস্ট অন করে দেয়। কিন্তু অন কোথায় হবে? অন কথার মানে হচ্ছে যদি এখানে আমি অন ব্যবহার করি, আই রেস্ট অন, আর এস টি রেস্ট অন, যদি আমরা অন ব্যবহার করি মানে হচ্ছে কোনো কিছুর উপরে ভর দিয়ে রাখা। রেস্ট অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে ভর দিয়ে রাখা। যদি আমি এখানে বলি ইট ইজ রেস্টেড অন দ্য টেবিল, ইট ইজ রেস্টেড অন দ্য টেবিল, যদি আমি বলি ইট ইজ রেস্টেড অন দ্য টেবিল, অন দ্য টেবিল, বা ইট ইজ রেস্টেড অন দ্য বক্স। ঠিক আছে, আমি যদি বলি ইট ইজ রেস্টেড অন দ্য বক্স, তাহলে এটা বক্সের উপর ভর দিয়ে রাখা আছে, সেই ক্ষেত্রে হবে রেস্টেড অন। কিন্তু এখানে ভর তো বোঝাচ্ছে না, আই রেস্ট, এখানে কি হবে? মানে আমি তোমার প্রমিস রেখেছি, এটার মানে হচ্ছে আমি তোমার প্রমিস রেখেছি। এখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, আই রেস্ট আপন ইওর প্রমিস। ঠিক আছে, এখানে আপন হয়েছে কারণ এখানে আমি তোমার প্রমিসের উপর ডিপেন্ড করছি, আমি তোমার প্রমিস রেখেছি। ঠিক আছে, চল দেখা যাক অ্যান্সারটা। দেখো এখানে আমি এক্সপ্লেনেশন করে লিখে দিয়েছি। রেস্ট অন কথার অর্থ হলো কোনো কিছুর উপর ভর দিয়ে রাখা। যদি আমি বলি ইট ইজ রেস্টেড অন দ্য টেবিল বা ইট ইজ রেস্টেড অন দ্য বক্স, যাই লিখো না কেন, এটা বক্সের উপর ভর করে রাখা আছে, এটা টেবিলের উপর ভর করে রাখা আছে। ঠিক আছে, কিন্তু এখানে রেস্ট অন থাকলে এখানে কিন্তু এটার মিনিংটা তো সম্পূর্ণ আলাদা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? আই রেস্ট আপন ইওর প্রমিস। ঠিক আছে, যারা অন করেছো তাদের ভুল হয়েছে, এখানে মনে রাখবে এরপর যাতে আর ভুল না হয়। এখানে আই রেস্ট ড্যাশ ইওর প্রমিস কি হবে? আই রেস্ট আপন ইওর প্রমিস। ঠিক আছে, এখানে উত্তর হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর কোশ্চেন নাম্বার 3 তে আমি যাব।
বলছে বলছে দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ডেস মি। কি বলেছে এই সেন্টেন্সটার মানে কি? দ্য অ্যাক্রিড স্মেলস ইজ অফেন্সিভ ড্যাশ মি। দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু দিয়েছে, ঠিক আছে। বারবার বলছি প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর প্রিভিয়াস পরীক্ষাগুলোতে তো এসেছে প্রিপোজিশন থেকে কতগুলো আমরা কোশ্চেন দেখলাম, ঠিক আছে। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি, অপশন এ তে রয়েছে টু, অপশন বি তে রয়েছে বাই, অপশন সি তে রয়েছে উইথ, অপশন ডি তে রয়েছে ফর। কি হবে এই অ্যাক্রিড স্মেল মানে কি? অ্যাক্রিড স্মেল মানে হচ্ছে কোনো কিছু যদি আগুনে, ধর কোনো একটা কাগজ এটা যদি আগুনে বার্ন করা হয় বা আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে যে গন্ধটা বেরোয় সেটাকে অ্যাক্রিড স্মেল বলে। বা যদি খারাপ গন্ধ, যদি বাজে গন্ধ বা খারাপ গন্ধ যদি বলে বাজে গন্ধ, ঠিক আছে, বাজে গন্ধ, ঠিক আছে, এটাকে বলে অ্যাক্রিড স্মেল। আর অফেন্সিভ মানে কি? অফেন্সিভ মানে হচ্ছে অপ্রীতিকর, ঠিক আছে, প্রীতিকর থেকে অপ্রীতিকর। এই স্মেলটা আমার কাছে অপ্রীতিকর ছিল, এই স্মেলটা আমার কাছে, বাজে গন্ধটা, দুর্গন্ধটা আমার কাছে অপ্রীতিকর ছিল। কি হবে? দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ডেস মি। কি হবে? ঝটপট উত্তর করো সবাই। কি হবে? চলো দেখে নেওয়া যাক। এটা উত্তর হবে টু। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ টু মি। অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, টু। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ টু মি। দেখো অ্যাক্রিড স্মেল মানে হচ্ছে বাজে গন্ধ বা দুর্গন্ধ, ঠিক আছে। আর অফেন্সিভ মানে হচ্ছে অপ্রীতিকর, ঠিক আছে। তোমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সাথে সাথে কিছু ভোকেবস মনে রাখবে, কারণ ভোকেবস যদি মনে থাকে তাহলে এই সেন্টেন্সগুলোর মিনিংগুলো খুঁজে পাবে, সেন্টেন্সগুলোর মানেগুলো খুঁজে পাবে, ঠিক আছে। যেমন অ্যাক্রিড স্মেল মানে কি? অ্যাক্রিড স্মেল মানে হচ্ছে বাজে গন্ধ বা দুর্গন্ধ, বা কোনো কিছু যদি বার্ন হয়ে যায়, আগুনে যদি জ্বলে যায়, সেই গন্ধটাকে অ্যাক্রিড স্মেল বলা হয়। আর অফেন্সিভ মানে কি? অপ্রীতিকর। তাহলে কি হবে? দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ টু মি। এটা আমার পক্ষে এই গন্ধটা অপ্রীতিকর ছিল, ঠিক আছে। চল 4 নম্বর আমরা যে কোশ্চেনটা পাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এক মিনিট, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে করতে বলছে। মনে রাখবে এই যে কোশ্চেনটা একটা দিয়েছে না, এই কোশ্চেনটা কালেকটিভ নাউন থেকে দিয়েছে, কালেকটিভ, ACTIV, কালেকটিভ নাউন। এই কোশ্চেনটা একটা কালেকটিভ নাউন থেকে দিয়েছে। কি বলছে? সাডেনলি এ ডেস অফ ওলভস অ্যাটাকড দ্য ফার্মার। হঠাৎ করে একটা ফার্মারটিকে ওলভস অ্যাটাক করেছে, ওলভসরা অ্যাটাক করেছিল, ঠিক আছে। কি হবে? অপশন এতে আছে পেক, অপশন বি তে আছে কলোনি, অপশন ডি তে আছে হার্ট, এটা সি হবে, অপশন ডি তে আছে হার্ট, ঠিক আছে। এই অপশন ডি তে আছে ফ্লক। কি হবে? সাডেনলি এ ডেস অফ ওলভস অ্যাটাক দ্য ফার্মার। দেখো এখানে ওলভসের ক্ষেত্রে কি হবে? মনে রাখবে এখানে ওলভসের ক্ষেত্রে পেক হবে, এ পেক অফ ওলভস। এখানে উত্তর হবে অপশন এ, তাহলে আমরা সাডেনলি এ পেক অফ ওলভস অ্যাটাক দ্য ফার্মার, এই অ্যান্সারটা পেলাম। তাহলে বাকিগুলো কলোনি কোথায় বসে, হার্ট কোথায় বসে, ফ্লক কোথায় বসে, আমরা এগুলো পড়বো। আমরা একটা জানার, দেখো একটা কোশ্চেনের সাথে সাথে তোমরা আরো কিছু অ্যান্সার পেয়ে যাচ্ছ। কলোনি কোথায় বসবে? কলোনির ক্ষেত্রে হয় এন্ডস, এ কলোনি অফ এন্ডস, ঠিক আছে। এক দল পিঁপড়ে, এ হার্ড অফ কেটল, এ ফ্লক অফ শেপ, সেই রকম একই রকম ভাবে এ পেক অফ ওলভস হয়, ঠিক আছে, একদল ওলভস, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, পেক। সাডেনলি এ পেক অফ ওলভস অ্যাটাক দ্য ফার্মার, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেওয়ার আছে। আমাদের স্বপন একাডেমি থেকে একটা বুক শীঘ্রই লঞ্চ হয়েছে, যেটার হার্ড কপির মূল্য রয়েছে 399 টাকা। এখন এটা অফারটা চলছে, এটার প্রাইস রয়েছিল 499 টাকা, এটা 100 টাকা কম করা হয়েছে, এটা 399 টাকা প্রাইস রাখা হয়েছে। এটা হার্ড কপি, ঠিক আছে। এটা অর্ডার আপনারা করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি এটা অর্ডার করেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন,
আপনাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বাই পোস্টের মাধ্যমে। তাছাড়াও এটার যদি আপনারা পিডিএফ নিতে চান, এটার যদি আপনারা সফট কপি নিতে চান, সেই সফট কপির প্রাইস রয়েছে 175 টাকা মাত্র, 175 টাকা মাত্র। ঠিক আছে, এরপরে একটা বলে রাখি, এই যে পিডিএফটা আপনারা নেবেন বা এই যে বুকটা আপনারা অর্ডার করবেন, এই বুকটার মধ্যে আপনারা কি কি পাবেন। ঠিক আছে, এই বুকটার মধ্যে রয়েছে 2005 থেকে 2024 সাল পর্যন্ত ডাব্লিউবিপি এবং কেপি বিগত বছরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তার মধ্যে রয়েছে অঙ্ক রয়েছে, রিজনিং রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে, সমাধান ও ব্যাখ্যাগুলো রয়েছে, শর্ট ট্রিক রয়েছে, আপনি কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে সেই সমস্যার সমাধান করবেন, কিভাবে সেগুলো সেখান থেকে সেই ম্যাথগুলো কভার আপ করবেন শর্ট ট্রিকের মাধ্যমে, এবং সম্পূর্ণ ভিডিওর সমাধান। ঠিক আছে, চল, আর ভিডিওর সলিউশন রয়েছে, ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে। যারা এই পিডিএফটা অথবা হার্ড কপিটা যারা অর্ডার করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, চল, আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রয়েছে। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, বলছে ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক, ডু নট কিপ হিম ইন ড্যাশ কিপ হিম ইন ড্যাশ ডার্ক। অপশন এতে রয়েছে সাইড, অপশন বি তে রয়েছে আউট, অপশন সি তে রয়েছে দা, অপশন ডি তে রয়েছে এ। আচ্ছা, এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক, মানে তাকে অন্ধকারে রেখো না। অন্ধকারে রেখো না মানে কি? এখানে একটা ঘরের ভিতর অন্ধকারে বলেছে কি? না তো, এখানে মানে হচ্ছে তাকে কোনো বিষয়ে অনবগত রেখো না, মানে তাকে সমস্ত বিষয়ে জানিয়ে দাও, তাকে সমস্ত কিছু বুঝিয়ে দাও, তাকে সমস্ত কিছু শিখিয়ে দাও, তাকে কোনোটিতে অজানা রেখো না, তাকে কোনোটিতে অনবগত রেখো না। মানে ধরো তোমরা এখানে ইংরেজি ক্লাস করছো, ইংরেজি শিখছো, একটা শিখছো কিন্তু আরেকটার সাথে আরেকটা যে মিল রয়েছে সেটা তোমরা শিখছো না। তাহলে আমার কর্তব্য কি? তোমাদের একটা কোশ্চেনের পাশাপাশি বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া, বাকিগুলো কেন হলো না সেগুলো আলোচনা করে দেওয়া। ঠিক আছে, একটা ম্যাথ থেকে আরেকটা ম্যাথ কিভাবে হচ্ছে তার সাথে তার যে লিঙ্কটা রয়েছে সেগুলো জানা। এটাই হচ্ছে অবগত থেকে মানে অনবগত থেকে অবগত হওয়া। আপনি যেটা জানেন না সেটা আপনাকে জানানো। ঠিক আছে, এটার মানে হচ্ছে ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক, মানে তাকে অন্ধকারে রেখো না বা কোনো বিষয়ে তাকে অনবগত রেখো না। তাহলে এখানে কি হতে পারে? চলো উত্তরটা দেখে নি। এখানে উত্তর হবে অপশন সি দা। ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক, ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি এখানে লিখে দিয়েছি তাকে অন্ধকারে রেখো না বা কোনো বিষয়ে তাকে অনবগত রেখো না, তাকে সব জানিয়ে দাও, সব জানিয়ে দাও, তাকে বুঝিয়ে দাও, তাকে শিখিয়ে দাও, তাকে কোনো বিষয়ে অনবগত রেখো না। ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। ওকে, চল। হি ইজ অ্যাবজর্বড ডেস স্টাডিজ। হি ইজ অ্যাবজর্বড মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা, কোনো কিছুতে অ্যাটেনশন দিয়ে মগ্ন থাকা। আমরা যখন ফোনে গেম খেলি, যখন ফোনে গেম খেলি, এখন তো পাবজি ফ্রি ফায়ার উঠে গেছে, দেখবে যারা পাবজি ফ্রি ফায়ার খেলে পুরো ওই ফোনের দিকে মগ্ন থাকে। ঠিক আছে, কেউ কিছু বললো সে কোনো কিছুই পাত্তা দিল না। ঠিক আছে, সে একই রকম ভাবে একটা ছেলে, হি রয়েছে মানে ছেলেই হবে, সে লেখাপড়াতে খুব মত্ত রয়েছে, সে লেখাপড়াতে মগ্ন রয়েছে, সে আর কোনো দিকে ধ্যান দিচ্ছে না, সে লেখাপড়াতে মগ্ন রয়েছে। তাহলে এখানে কি হবে? টু হবে নাকি বাই হবে নাকি উইথ হবে নাকি ইন হবে? হি ইজ অ্যাবজর্বড ডেস স্টাডিজ, কি হবে বল? দেখো এখানে উত্তরটা হবে হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাবজর্বড ইন মানে হচ্ছে অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা বা মত্ত থাকা, কোনো কিছুতে মগ্ন থাকা বা মত্ত থাকা। ঠিক আছে, এই অ্যাবজর্বড ইন এর মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা বা মত্ত থাকা। আমি বারবার বলছি কারণ এগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকে থাকবে। ঠিক আছে, এগুলো যাতে বার না হয়ে যায়, এগুলো যাতে গুলিয়ে না যায়, তার জন্য আমি বারবার এগুলো বলে বলে আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, চল।
fill in the blanks with the appropriate preposition। দেখো আরেকটা প্রিপোজিশন থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা কি রয়েছে, বলছে ওই স্টাডি ইংলিশ ড্যাশ হিম। অপশন এ তে রয়েছে টু, অপশন বি তে রয়েছে ফর। আচ্ছা আরেকটা জিনিস বলি, তোমরা সবাই শুধু ভিডিওটা দেখছো এটা নয়, তোমরা পাশাপাশি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে এবং তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। উই স্টাডি ইংলিশ টু হিম, উই স্টাডি ইংলিশ ফর হিম, নাকি উই স্টাডি ইংলিশ নিয়ার হিম, নাকি উই স্টাডি ইংলিশ উইথ হিম, কি হবে? দেখো মনে রাখবে, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, কারো কাছে যদি ইংরেজি শেখো বা কারো কাছে যদি তুমি ইংরেজি শিখতে যাও তখন সেখানে হবে টু, তখন সেখানে হবে টু, ঠিক আছে, তখন সেখানে হবে টু। দেখো দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি টু। কিন্তু কারোর সাথে যদি তুমি ইংরেজি শিখতে যাও, মানে তোমার ফ্রেন্ডের সাথে তুমি যাচ্ছ কোনো একটা টিচারের কাছে ইংরেজি পড়তে, ঠিক আছে। ধরো আমার কাছে আসছো স্বপন একাডেমিতে, তুমি তোমার বন্ধুর সাথে, তো চলো স্বপন একাডেমিতে যাই, আমরা ইংরেজি শিখবো, আমরা ইংরেজিতে খুব উইক রয়েছি। তাহলে তুমি তোমার বন্ধুর সাথে আসছো, সেখানে হবে উইথ। কিন্তু তুমি আমার কাছে ইংরেজি শিখছো, তুমি স্বপন একাডেমিতে ইংরেজি শিখছো, তখন হবে টু। তুমি আমার কাছে ইংরেজি শিখছো, তখন হবে টু, ঠিক আছে। ওই স্টাডি ইংলিশ টু হিম, ওই স্টাডি ইংলিশ টু হিম, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে এই, সরি, কারো কাছে ইংরেজি শিখছো তখন হবে টু, কিন্তু এখানে তুমি কার কাছে ইংলিশ শিখছো তখন এখানে উত্তর হবে অপশন ডি উইথ। ওই স্টাডি ইংলিশ উইথ হিম, মানে আমি তার সাথে ইংরেজি শিখি, ঠিক আছে। ওই স্টাডি ইংলিশ উইথ হিম, কারোর সাথে ইংরেজি শেখার ক্ষেত্রে হয় উইথ। তাহলে এখানে কি হবে, এখানে হবে উইথ, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেন। দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন, দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন। দেখো আমরা ছোটবেলাতেই জেনে এসেছি ভাওয়েলের আগে কি বসে, ভাওয়েলের আগে এন বসে আর কনসোনেন্টের আগে এ বসে, আমরা এটা জেনে এসেছি। কিন্তু আমরা পাশাপাশি এটাও জেনে এসেছি যে ইউ বা ওয়ার মতো যদি উচ্চারণ হয়, ইউ বা কোনো ওয়ার্ড যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তার আগে কিন্তু কনসোনেন্ট ব্যবহৃত হয়, তার আগে কিন্তু এ ব্যবহৃত হয়, ঠিক আছে, তার আগে কিন্তু এ ব্যবহৃত হয়। কোন দেখো যেমন দিস ইজ সিওরলি এ ইউনিক সিচুয়েশন, এখানে ইউনিকটা ইউ বা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, এখানে ইউনিকের উচ্চারণ ইউর মতো হচ্ছে, ইউনিকের উচ্চারণ কিসের মতো হচ্ছে, ইউর মতো হচ্ছে, তাই এখানে কি হবে, তাই এখানে হবে এ। এখানে ইউনিকটা ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু এখানে এন হলো না কেন, এখানে এন হলো না কেন, কারণ দেখো ইউনিক ইউনিক ইউর মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে ইউ বা ওয়ার মতো উচ্চারণ থাকলে কি হয়, কি হয়, এ হয়, তার জন্য এখানে দিস ইজ সিওরলি এ ইউনিক সিচুয়েশন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি পাশাপাশি আরেকটা বলি, যেমন এন আমব্রেলা, যেমন এন আমব্রেলা হয়, ইউ এম বি আর ই ডাবল এল এ, এন আমব্রেলা হয়। এ ইউনিফর্ম হয়, এ ইউনিফর্ম হয়, এ ইউনিফর্ম হয়, ঠিক আছে, এফ ও আর এম, এ ইউনিফর্ম হয়। এন আমব্রেলা, এ ইউনিফর্ম, ঠিক আছে। দেখো এন আমব্রেলা কেন হলো, এন আমব্রেলা কেন হলো, তো এটা উচ্চারণ আম, আম আ আসছে, আ ইউ বা ওয়ার মতো নয়, এখানে আম আসছে, আমব্রেলা আ আসছে, আ, তার জন্য এখানে এন হলো। আর যেহেতু এটা ভাওয়েল, যেহেতু এটা ভাওয়েল, ইউ এ ই আই ও ইউ, যেহেতু এটা ভাওয়েল তার জন্য এন হবে, আর ইউ বা ওয়ার মতো উচ্চারণ আসছে না, তার জন্য এন হবে, ঠিক আছে। কিন্তু ইউনিফর্ম ইউ, ইউর ক্ষেত্রে হলো, ঠিক আছে। চল দেখো এখানে লিখে দিয়েছি ইউনিকের উচ্চারণ ইউর মতো হয়েছে, তাই এ হয়েছে, এন আমব্রেলা, এ ইউনিফর্ম, ওকে। চল এরপর রয়েছে আরেকটা, আমরা কালেকটিভ নাউন থেকে কোশ্চেন পেয়ে গেলাম। দেখো কোশ্চেন নম্বর 9 এ কি রয়েছে, বলছে এ ডেস অফ শিপ, তোমরা আগেই পড়েছো, আগের কোশ্চেনে ছিল কি হবে, ঝটপট উত্তর করো, কি হবে, এ ডেস অফ শিপ, কি হবে, ঝটপট উত্তর করো, কি হবে, এ ফ্লক অফ শিপ, a flock of sheep, very good, a flock of sheep were roaming in the meadows, a flock of sheep were roaming in the meadows, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, a flock of sheep। দেখো
অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ফ্লক অফ শিপ রোমিং ইন দ্য মেডোজ। ওকে, চলো আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন রয়েছে fill in the blanks with appropriate preposition। তাহলে আমরা appropriate preposition টোটাল 3 থেকে 4 খানা কোশ্চেন পেলাম। মনে রাখবে, get rid dash bad company। get rid মানে কি? মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা খারাপ সঙ্গ থেকে মুক্তি পাওয়া, ঠিক আছে? get rid to bad company, ঠিক আছে? get rid মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা খারাপ সঙ্গ থেকে মুক্তি পাওয়া। get rid dash bad company কি হবে? কি হবে? get rid of dash bad, get rid of bad company, get rid of bad company। তাহলে এই গেল আমাদের 10টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? বাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার গুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে স্যার কোন কোন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার গুলো প্রয়োজন উইথ এক্সপ্লেনেশন। আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে, আমাদেরকে অনেক ইন্সপিরেশন করে, ঠিক আছে? তাহলে এই গেল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।